মনে করুন আপনাকে আপনার বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছে। আপনার বাড়ির চারিদিকে পুলিশ ঘিরে রয়েছে। এমন অবস্থায় আপনি কি আপনার বাড়ি থেকে সবাইকে ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে পারবেন? হয়তো পারবেন না, তবে একজন পেরেছিলেন। তিনি আর কেউ নয়, ভারতবর্ষের শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। বন্ধুগণ, আমাদের জাতীয় মহাসভার ৫১ অধিবেশন এখন শেষ। এবং আজকের এই ভিডিওতে আমরা জানব তারই সেই দ্য গ্রেট এস্কেপের ব্যাপারে। তবে তার আগে আপনারা কি জানেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বাংলায় তখন জোর কদমে চলছে স্বাধীনতা সংগ্রামের লড়াই। বিভিন্ন গোপন আস্তানায় চলছে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ। তবে এমন অবস্থায় কলকাতায় একটি জমায়েতের প্রয়োজন ছিল। ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে সেটি কোথায় করা যায় সেই নিয়ে চিন্তায় পড়লেন বিপ্লবীরা। এমন সময় এগিয়ে এলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তারই নির্দেশে বিপ্লবী অতীন ঘোষ 1926 সালে বাংলার প্রথম সর্বজনীন দুর্গোৎসবের সূচনা করলেন, সিমলা ব্যায়াম সমিতি। দুর্গাপুজোয় মানুষ উন্মাদনাকে কাজে লাগিয়ে দেশবাসীকে ব্রিটিশ বিরোধী ভাবনায় উদ্বুদ্ধ করেছিলেন নেতাজি। দুর্গাপুজোয় সামলেকে চলত যুব সমাজের লাঠি খেলা, কুস্তি শেখানো। পরবর্তীকালে 1939 সালে এই পুজোর সভাপতিত্ব করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সহ আরও বিভিন্ন বিপ্লবীদের আনাগোনায় এই পুজোর ওপর নজরদারি শুরু করেছিল ব্রিটিশ পুলিশ। পরবর্তীকালে এই পুজো 2 বছরের জন্য বন্ধও করে দিয়েছিল তারা। এছাড়াও বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের সাথে যুক্ত ছিলেন নেতাজি। 1930 সালে যখন এই পুজো কর্পোরেশনের মাঠে করার অনুমতি চাওয়া হয়, তখন সানন্দে এর অনুমতি দিয়েছিলেন তৎকালীন মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসু। পরবর্তীকালে 1938 এবং 1939 সালে এই পুজোর সভাপতিত্ব করেছিলেন। এছাড়াও কুমোরটুলি সার্বজনীন দুর্গাপুজোর সাথে যুক্ত ছিলেন নেতাজি। শোনা যায় সেখানে তার হাত ধরেই দুর্গাপুজোয় এক বিরাট পরিবর্তন এসেছিল। সেই ঘটনাটা জানতে আই বাটনে ক্লিক করে কুমোরটুলির ইতিহাসের ভিডিওটা দেখতে পারো। কুমোরটুলির খুব কাছেই শ্যামবাজার। শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিংয়ে রয়েছে নেতাজির সেই আইকনিক মূর্তি। তবে কি জানেন, শোনা যায় এই মূর্তির সাথে নাকি যোগ রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির। নেতাজির 73তম জন্মদিনে 1969 সালে এই 15 ফুট 1 ইঞ্চি লম্বা ব্রোঞ্জের মূর্তিটি স্থাপন করা হয় শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিংয়ে। তবে অনেকের মতে এই মূর্তিটির সাথে অনেক মিল আছে কলকাতায় থাকা আরেকটি মূর্তি, স্যার জেমস আউটরামের মূর্তি, যেটা বর্তমানে আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্ব দিকের বাগানে। শোনা যায় দা ভিঞ্চি একবার একটি ব্রোঞ্জের মূর্তি তৈরি করার অর্ডার পান। এই মূর্তি তৈরি করার আগে তিনি কিছু স্কেচ করেছিলেন, যদিও পরবর্তীকালে এই মূর্তি আর তৈরি করা হয়ে ওঠেনি। পরবর্তী সময় স্কেচগুলো থেকে অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ স্কাল্পচার জন ফোলি তৈরি করেছিলেন ব্রিটিশ লেফটেন্যান্ট জেনারেল স্যার জেমস আউটরামের অশ্বারোহী মূর্তি, যেটা তখনকার দিনে স্থাপন করা হয়েছিল পার্ক স্ট্রিট এবং চৌরঙ্গীর মোড়ে। আবার জন ফোলির এই মূর্তিটা থেকে অনুপ্রাণিত হয়ে মারাঠা ভাস্কর নাগেশ জোকলেকার তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের এই মূর্তিটি। যাই হোক, এবারে আসা যাক সেই ঐতিহাসিক দ্য গ্রেট এস্কেপের ঘটনায়। 1940-এর মাঝামাঝি সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর হাতে ক্রমাগত নাস্তানাবুদ হচ্ছে ইংরেজ বাহিনী। সমস্ত শক্তি হারাচ্ছে তারা। এই সময় ভারতকে স্বাধীন করার এক সুবর্ণ সুযোগ। তবে ইতিমধ্যে জাতীয় কংগ্রেস ব্রিটিশদের সমর্থন দিয়ে রয়েছে। নেতাজি মনে করতেন অস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনী ছাড়া ভারতকে স্বাধীন করা সম্ভব নয়। সেই কারণে দরকার প্রচুর অস্ত্র। এই জন্য প্রয়োজন অন্য দেশের সাহায্য, বিশেষ করে যে সমস্ত দেশ ইংরেজদের বিরুদ্ধে লড়ছে। সেই কারণে নেতাজি ঠিক করলেন তিনি ভারতের বাইরে যাবেন, সেই সমস্ত দেশের থেকে সাহায্য নিতে। এর জন্য তাকে আগে কলকাতা থেকে বেরোতে হবে। সেই মোতাবেক সমস্ত প্ল্যান ঠিক হয়ে গেল। কে কে তার সাথে থাকবে, কে কে তার যাত্রাপথে কীভাবে তাকে সাহায্য করবে। এর মধ্যেই ঘটে গেল এক বিপত্তি। হলওয়েল মনুমেন্ট আন্দোলনের জন্য নেতাজিকে গ্রেপ্তার করা হলো। তখনই নেতাজি আইনজীবীদের পরামর্শে কারাগারের মধ্যেই আমৃত্যু অনশন শুরু করলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার নেতাজিকে গৃহবন্দী থাকার শর্তে মুক্তি দিলেন। নজরদারি শুরু হলো তার উপর। বসলো পুলিশি পাহারা তার এলগিন রোডের বাড়িতে। 1941 সালের 17 জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই দিন থেকেই নেতাজি নির্জনবাস শুরু করবেন বলে জানিয়ে রেখেছিলেন তার বাড়ির সমস্ত সদস্যকে। সেই মতো কিছু চিরকুটও লিখে রেখেছিলেন কিছু চিঠি, এবং নির্দেশ দিয়েছিলেন সঠিক তারিখে যেন সেই চিঠিগুলি ডাকে পোস্ট করা হয়। এইভাবেই এই পুরো নির্জনবাস ব্যাপারটিকে তিনি সবার মধ্যে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন। কারণ এই নির্জনবাসের পিছনেই ছিল সেই মহানিষ্ক্রমণের পরিকল্পনা। ইংরেজ পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য ছদ্মবেশ নিয়েছিলেন নেতাজি। পরেছিলেন বাদামি কোট, পায়জামা, মাথায় কালো টুপি ও 10 বছর আগে ব্যবহার করা তার একটি চশমা। সেই ছদ্মবেশে সুভাষচন্দ্র বসু হয়ে গেলেন মোহাম্মদ জিয়াউদ্দিন।
এভাবে 3 ঘন্টা অপেক্ষা করার পর বাড়ির পিছনের একটি সিঁড়ি থেকে গাড়ির কাছে নেমে এলেন নেতাজি। গাড়িতে উঠলেন তিনি, তবে দরজাটা বন্ধ করলেন না, ধরে রাখলেন যাতে গাড়িতে একটি দরজা বন্ধ হওয়ারই আওয়াজ হয়। গাড়িতে দুজন, চালক এবং নেতাজি। চালক আর কেউ নয়, তার প্রিয় ভাইপো শিশির বসু। আওয়াজ করে গাড়িতে উঠলেন শিশির বসু, শক্ত হাতে ধরলেন স্টিয়ারিং। তার ওপর গুরু দায়িত্ব, নেতাজিকে ইংরেজ পুলিশের চোখ এড়িয়ে পৌঁছে দিতে হবে গন্তব্যে। এলগিন রোড স্তব্ধ, রাস্তায় কোনো আলো জ্বলছে না। রাত 1:25 শুরু হলো যাত্রা। বাড়ি থেকে বেরিয়ে গাড়ি গেল দক্ষিণ দিকে, যদিও তাদের গন্তব্য ছিল উত্তর দিকে, এমনটাই নির্দেশ দিয়েছিল নেতাজি। গাড়ি এলগিন রোড ছেড়ে ডান দিকে ঘুরে এলএনবি রোড দিয়ে দক্ষিণ দিকে গেল। এই রোড দিয়েই একটু এগিয়ে বাঁ দিকে জাস্টিস চন্দ্রমাধব রোড দিয়ে ল্যান্সডাউন রোডে উঠল গাড়ি। এরপর এখান থেকে উত্তর দিকে ঘুরে লোয়ার সার্কুলার রোডে, সেখান থেকে হ্যারিসন রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে গঙ্গা পার হলো তাদের গাড়ি। শহর কলকাতা ছাড়িয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড অর্থাৎ জিটি রোড দিয়ে এগোতে লাগলো গাড়ি। চূড়া, ব্যান্ডেল, শক্তিগড়, বর্ধমান হয়ে এগোতে লাগলো গাড়ি। কিছুক্ষণের মধ্যেই তারা পার করলো বরাগড় ব্রিজ। চারিদিকে আকাশ পরিষ্কার হয়ে আসছে, ধীরে ধীরে ফুটছে সকালের আলো। শিশির বসু গাড়ির গতি আরও বাড়িয়ে দিল, কারণ সকাল হওয়ার আগেই তাদের পৌঁছাতে হবে গন্তব্যে। অবশেষে গাড়ি পৌঁছালো ধানবাদের এক বাড়িতে, যেখানে থাকতেন শিশির বসুর দাদা অশোক ও তার স্ত্রী মীরা। এক ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসেবে নিজের পরিচয় দিলেন নেতাজি, যদিও অশোক এবং মীরা তার আসল পরিচয় জানতেন। এরপর আবার সেদিন রাতেই শুরু হলো তাদের যাত্রা। এবার তাদের যাত্রায় যুক্ত হয়েছিল অশোক এবং মীরা। স্টিয়ারিং যথারীতি শিশির বসুর হাতে, এবং অশোক রাস্তা চিনিয়ে নিয়ে চলেছিলেন গোমা জাংশনের দিকে, যেখানে আসবে দিল্লি কালকা মেল। মাথার ওপর রাতের আকাশ, একপাশে পাহাড় এবং আরেকদিকে আঁকাবাঁকা রেলপথ। স্টেশনে অনেকটা দূরেই গাড়ি দাঁড় করালেন শিশির বসু। তারপর কিছুক্ষণের অপেক্ষা, ট্রেনের আওয়াজ পাওয়া গেল। শিশির বসু ধীরে ধীরে গাড়িটাকে স্টেশনের কাছে নিয়ে গেলেন। এদিকে ওদিকে তাকিয়ে নেমে পড়লেন নেতাজি, এগিয়ে চললেন স্টেশনের দিকে। শেষ মুহূর্তে রেলে ওঠার আগে ফিরে তাকালেন। বিদায়। তার প্রিয় দেশ, তার প্রিয়জন, তার প্রিয় বিপ্লবী ভাইদের ছেলে চলে গেলেন সুভাষ, স্বাধীন ভারতের স্বপ্ন বুকে নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন নিজেদের প্রিয়জনদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। টাটা।